আমার বউ মরার 4 দিন হতে না হতেই আমি লাল লজ্জার মাথা খেয়ে ড্যাং ড্যাং করতে করতে আরেকটা বউ নিয়ে এলাম। আমি মনে মনে খুব করে চাইতাম ইতি মারা যাক, কারণ ইতিকে আমার একটুও পছন্দ নয়। মায়ের পছন্দের উপর না বলার ক্ষমতা আমার ছিল না, তাই না বলতে পারিনি। মেয়েটি কালো হলেও দেখতে মায়াবী ছিল, মাথায় ছিল লম্বা চুল, হাসলে মনে হতো মুক্ত ঝরছে। তবে শিক্ষা দীক্ষা তেমন ছিল না। আমার বন্ধুদের বউরা কত মডার্ন, কত শিক্ষিত, আর সেখানে আমার বউ একটা গেঁয়ো ভূত। আমি যতবার নামাজ পড়তাম খোদাকে বলতাম, আল্লাহ এই মূর্খ মহিলার থেকে আমাকে মুক্ত দাও। খোদা বোধহয় আমার প্রার্থনা একটু বেশি মন দিয়ে শুনেছিলেন। মুক্তির পথটা যে এভাবে খুলে যাবে তা আমি কল্পনাও করিনি। ইতি মারা যাওয়ার পর আমার মধ্যে শোকের লেশমাত্র ছিল না, বরং বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। লোকে আমার দিকে আর চোখে তাকাচ্ছিল, কানাঘুষা করছিল, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। সমাজ বা লোকের কথা ভেবে নিজের জীবনটা তো আর নষ্ট করতে পারি না। ইতির সাথে আমার বিয়ের দিনটা আজও মনে আছে। মা যখন বললেন, বাবা তোর জন্য একটা মেয়ে দেখেছি, লক্ষ্মী সংসারী আর রূপের লক্ষ্মী, গুণে সরস্বতী। আমি মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো একজন শিক্ষিত, আধুনিক, মনস্ক ছেলের জন্য মা নিশ্চয়ই মানানসই কাউকে খুঁজেছেন। কিন্তু ইতিকে প্রথম দেখার দিনই আমার সব স্বপ্ন ধুলোয় মিশে গিয়েছিল। শ্যামলা গায়ের রং, সাধারণ সুতির শাড়ি পরা একটা মেয়ে মাথা নিচু করে বসেছিল। তার মধ্যে অভিজাত্যের ছিটে ফোঁটাও ছিল না, শুধু চোখ দুটো ছিল অসম্ভব মায়াবী, আর চুলগুলো ছিল কোমর ছাড়িয়ে যাওয়া মেঘের মতো কালো। আমার বন্ধুরা যখন তাদের স্ত্রীদের নিয়ে কফি শপে, রেস্তোরাঁয় বা আধুনিক পার্টিতে যেত, আমি তখন লজ্জায় ইতিকে নিয়ে বের হতে পারতাম না। একবার এক বন্ধুর জন্মদিন পার্টিতে ওকে নিয়ে গেছিলাম। আমার সব বন্ধুদের স্ত্রীরা দামি শাড়ি, সালোয়ার কামিজ আর হাল ফ্যাশনের পোশাকে সজ্জিত, তাদের মুখে অনর্গল ইংরেজি, কত ধরনের আলোচনা। আর আমার ইতি, সে এক কোণে জড়সড় হয়ে বসেছিল। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু মাথা নাড়াচ্ছিল আর মৃদু হাসছিল। সেই হাসিটা সুন্দর ছিল, কিন্তু সেই পরিবেশে বড্ড বেমানান লাগছিল। আমার বন্ধু রাহুলের স্ত্রী একজন ডাক্তার। ইতির দিকে তাকিয়ে বাঁকা হেসে আমাকে জিজ্ঞেস করেছিল, কি রে অনি, তোর বউ কথা বলে না নাকি? কোনো গ্রাম থেকে তুলে এনেছিস? সেই রাতে আমার লজ্জায় মাথা কাটা গিয়েছিল। বাড়ি ফেরার পথে আমি ইতির সাথে একটা কথাও বলিনি। ও হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল। গাড়িতে সারা পথ মাথা নিচু করে বসেছিল। বাড়ি ফিরে আমি যখন রাগে গজগজ করতে করতে নিজের ঘরে যাচ্ছিলাম, ও পেছন থেকে আস্তে করে ডেকেছিল, শুনছেন? আমি না তাকিয়েই বলেছিলাম, কি? আমার জন্য আপনার খুব অপমান হলো, তাই না? আমি আর কখনো আপনার বন্ধুদের সামনে যাব না। ওর গলাটা ধরে এসেছিল, কিন্তু আমার মনে কোনো দয়া হয়নি, বরং মনে হয়েছিল এই মেয়েটা আমার জীবনের সবচেয়ে বড় বোঝা। আমার স্ট্যাটাস, আমার সম্মান, সব কিছু এই গেঁয়ো মেয়েটার জন্য নষ্ট হতে বসেছে। এরপর থেকে আমি ওকে সচেতনভাবে এড়িয়ে চলতাম। এক ছাদের নিচে থেকেও আমরা যেন দুজন দুই ভুবনের বাসিন্দা ছিলাম। আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত থাকতাম, আর ও ওর ছোট্ট জগৎ, রান্নাঘর, বারান্দার গাছ আর মায়ের সেবা, এইসব নিয়ে পড়ে থাকতো। মা অবশ্য এদিকে খুব ভালোবাসতেন, বলতেন এমন লক্ষ্মী বউ ভাগ্য করে পেতে হয়। আমি মনে মনে হাসতাম, ভাবতাম মা আর কী বা বুঝবেন, ওনার কাছে তো ভালো রান্না করা আর সংসারের কাজ করাই বড় গুণ। আমি নামাজে দাঁড়ালে আল্লাহর কাছে একটাই দোয়া করতাম, মুক্তি। এই দম বন্ধ করা সম্পর্ক থেকে, এই লোক দেখানো দাম্পত্য থেকে মুক্তি। আমি জানতাম না মুক্তিটা ঠিক কিভাবে আসবে। ডিভোর্স দেওয়ার কথা ভাবিনি, কারণ তাতে মায়ের মনে কষ্ট দেওয়া হতো আর সমাজেও একটা বাজে প্রভাব পড়তো। তাই আমি অপেক্ষা করতাম কোনো এক অলৌকিক ঘটনার জন্য। সেই অলৌকিক ঘটনাটা ঘটল মাসখানেক আগে। হঠাৎ করে ইতির জ্বর এলো। সাধারণ জ্বর ভেবে প্রথমে তেমন গুরুত্ব দেয়নি। গ্রামের ডাক্তার এসে কিছু ঔষধপত্র দিয়ে গেলেন, কিন্তু জ্বর কমলো না,
বরং বাড়তে থাকলো। ওর শ্বাসকষ্ট শুরু হলো। হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ। খুব সহজেই যেন সব কিছু ঘটে গেল। আমার প্রার্থনার ফল আমি পেয়ে গেছি। ভেতরে ভেতরে উল্লাসিত হয়ে উঠেছিলাম, যদিও বাইরে থেকে কান্নার অভিনয় করতে কোনো ত্রুটি রাখিনি। আত্মীয় স্বজনরা এলো গেল, মায়ের কান্নায় বাড়ির বাতাস ভারী হয়ে থাকলো। কিন্তু আমার মন ছিল ফুরফুরে। আমি মনে মনে আমার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছিলাম। এবার আমি এমন একজনকে বিয়ে করব যে আমার যোগ্য হবে, শিক্ষিত, স্মার্ট, আধুনিকা, যাকে নিয়ে আমি গর্বের সাথে আমার বন্ধুদের সামনে দাঁড়াতে পারবো। ইতির কুলখানির আয়োজন শেষ হতে না হতেই আমি মাকে বললাম, মা, যা হওয়ার তা তো হয়েই গেছে, জীবন তো আর থেমে থাকে না, আমি আবার বিয়ে করতে চাই। মা আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। ছলে ছলে চোখে বললেন, বাবা, কি বলছিস এসব? মেয়েটার কবরের মাটিও শুকায়নি। আমি ঠান্ডা গলায় বললাম, মাটি শুকানোর সাথে জীবনের কি সম্পর্ক? আমি একা থাকতে পারবো না, আমার একজন সঙ্গীর প্রয়োজন। আমার জেদের কাছে মা হার মানলেন। হয়তো বুঝতে পেরেছিলেন আমাকে আটকানো যাবে না। ঘটকের মাধ্যমে দ্রুত সম্বন্ধ আসতে শুরু করলো। আমি এবার নিজেই মেয়ে দেখতে গেলাম। তানিয়া শহরের নামকরা কলেজের ইংরেজি লেকচারার, ফর্সা, সুন্দরী, স্মার্ট। কথা বললে মনে হয় যেন কত কিছু জানে। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গেলাম। তানিয়ার পরিবারও আমার মতো একজন সচ্ছল পাত্র পেয়ে খুশি হলো। সব কিছু যেন স্বপ্নের মতো কত দ্রুত গতিতে এগিয়ে গেল। ইতির মৃত্যুর ঠিক 4 দিনের মাথায় আমি তানিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের অবাক চাহনিকে উপেক্ষা করে আমি বিজয়ীর মতো হাসছিলাম। আজ আমার পাশে আমার স্বপ্নের রাজকন্যা, আমার যোগ্য একজন স্ত্রী। রাতে তানিয়াকে নিয়ে নিজের ঘরে ঢুকলাম। এই ঘরটা ইতির ছোঁয়ায় ভরা ছিল। ওর হাতের সেলাই করা বিছানার চাদর, ওর গুছিয়ে রাখা বইপত্র। আমি কাজের লোককে দিয়ে সব সরিয়ে ফেলেছিলাম। নতুন দামি চাদর বিছিয়েছি, ঘরে এয়ার ফ্রেশনার দিয়েছি। আমি চেয়েছিলাম ইতির সব স্মৃতি মুছে ফেলতে। তানিয়া ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে নাক কুঁচকে বলল, ঘরটা সুন্দর, কিন্তু কিসের যেন একটা গন্ধ আসছে, কেমন যেন সেকেলে গ্রাম্য একটা গন্ধ। আমি অবাক হলাম। দামি এয়ার ফ্রেশনারের গন্ধ তো ঘর মম করার কথা। আমি নিজেও ভালো করে শ্বাস নিলাম। হ্যাঁ, একটা পরিচিত গন্ধ নাকে লাগলো। এটা কোনো ফুলের গন্ধ নয়, কোনো পারফিউমের গন্ধ নয়। এটা ছিল ইতি ব্যবহার করা সস্তা জেসমিন তেলের গন্ধ। আর তার সাথে মেশানো ছিল ওর শরীরের সেই নিজস্ব মায়াবী ঘ্রাণ, যে গন্ধটাকে আমি সবসময় ঘৃণা করে এসেছি, যে গন্ধটা আমার কাছে গিয়েও মনে হতো সেই গন্ধটাই যেন ঘরের প্রতিটি কোণায় মিশে আছে। তানিয়ার কথায় আমার বুকের ভেতরটা হঠাৎ করেই কেমন যেন ফাঁকা হয়ে গেল। আমি হাসার চেষ্টা করে বললাম, কই, কিছু না তো। কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা রয়ে গেছে। ইতি নামের গেয় ভূতটা হয়তো মরে গেছে, কিন্তু তার অস্তিত্বের ছাপ এত সহজে মুছে ফেলার নয়। দেয়ালে, বিছানায়, বাতাসে, সর্বত্র সে যেন অদৃশ্যভাবে বিরাজ করছে। আমার নতুন জীবনের শুরুতেই এই অনাকাঙ্ক্ষিত উপলব্ধিটা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। আমি কি সত্যিই মুক্তি পেয়েছি, নাকি এক নতুন কারাগারে প্রবেশ করলাম? উত্তরটা আমার জানা ছিল না। তানিয়ার কথায় আমার বুকের ভেতরটা ধক করে উঠেছিল। যে গন্ধটা আমি সবসময় গেও বলে দূরে ঠেলে দিয়েছি, সেই জেসমিন তেলের পরিচিত গন্ধটাই আজ আমার নতুন জীবনের শুরুতে এভাবে অস্বস্তির কাঁটা হয়ে বিঁধবে তা আমি ভাবতেও পারিনি। আমি জোর করে হেসে তানিয়ার কাঁধে হাত রাখলাম। আরে না, সারাদিন অনেক ধকল গেছে তো, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। চলো, ফ্রেশ হয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তানিয়া আর কথা বাড়ালো না। দামি সুটকেসটা একপাশে রেখে ওয়াশরুমে চলে গেল। আমি ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। তারপর পাগলের মতো গন্ধটার উৎস খুঁজতে লাগলাম। এয়ার ফ্রেশনারের বোতলটা হাতে নিয়ে ঘরের প্রতিটি কোণায় স্প্রে করতে থাকলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, তীব্র লেমন গ্রাসের গন্ধের নিচ থেকেও যেন সেই পরিচিত জেসমিন তেলের হালকা আবেশটা ভেসে আসছিল। মনে হচ্ছিল গন্ধটা বাতাসে নয়, বরং ঘরের দেয়ালের আসবাবপত্রে, এমনকি আমার নিজের অস্তিত্বের সাথেই মিশে গেছে।
পরদিন সকালে ঘুম ভাঙলো তানিয়ার ডাকে। অনি ওঠো, কফি খাবে না? তোমার তো ব্ল্যাক কফি ছাড়া চলেই না। আমি চোখ কচলে উঠলাম। আমার সকালের শুরু হতো ইতির হাতে বানানো গরম চা আর খবরের কাগজ দিয়ে। কোনোদিন বলতেও হতো না, সময় হলেই ও নিঃশব্দে চায়ের কাপটা আমার বেড সাইড টেবিলে রেখে যেত। আমি কখনো ওর দিকে তাকিয়ে ধন্যবাদটুকুও দেইনি। আজ কফির কথা শুনে আমার কেন যেন চায়ের তেষ্টা পেয়ে গেল। আমি বললাম, তুমি কফি বানাও, আমি আসছি। নিচে নামতেই দেখি মা রান্নাঘরে স্তব্ধ হয়ে বসে আছেন। উনুনে কিছু চাপানো নেই, কোনো ব্যস্ততা নেই। আমাকে দেখে শুকনো মুখে বললেন, তোর জন্য কি নাস্তা বানাবো বাবা? ইতির মৃত্যুর পর এই প্রথম মা আমাকে জিজ্ঞেস করলেন। এতদিন তো ইতি সব সামলে নিত, মা শুধু তদারকি করতেন। মায়ের এই অসহায় প্রশ্নটা আমার বুকে এসে বিঁধল। আমি বললাম, কিছু লাগবে না মা, তানিয়া কফি বানাচ্ছে, আমরা টোস্ট খেয়ে নেব। মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই দীর্ঘশ্বাসের মধ্যে আমি ইতির জন্য হাহাকার শুনতে পেলাম। আমার অস্বস্তি হতে লাগলো। এই বাড়িতে ইতির ছায়া বড্ড বেশি প্রকট। তানিয়া রান্নাঘরে এসে মায়ের সাথে সৌজন্যমূলক দুই একটা কথা বলল। তারপর কফি মেকার আর টোস্টারের কোথায় আছে জানতে চাইলো। আমাদের বাড়িতে কফি মেকার কোনো দিন ব্যবহারই হয়নি। ধুলো পড়া বাক্সটা স্টোর রুম থেকে বের করতে হলো। তানিয়া নাক ছিটকে বলল, তোমরা এসব ব্যবহার করো না? কি আশ্চর্য! সকালের নাস্তার টেবিলের পরিবেশটা ছিল থমথমে। তানিয়া তার দামি ফোনটায় কিছু একটা দেখতে দেখতে কফিতে চুমুক দিচ্ছিল। মা এক পাশে ময়রা বসেছিলেন। আমি বুঝতে পারছিলাম আমার স্বপ্নের মডার্ন জীবনযাত্রা এই বাড়ির সহজ সরল পরিবেশের সাথে খাপ খাচ্ছে না। ইতির পৃথিবী ছিল এই বাড়িটা, এর প্রতিটা মানুষ, প্রতিটা জিনিস। আর তানিয়ার পৃথিবীটা ছিল এই বাড়ির বাইরে। দুপুরে তানিয়া ঘোষণা করল, আমি দুপুরে খাবো না, আমার ডায়েট চলছে। তাছাড়া বিকেলে আমাদের ফ্রেন্ড সার্কেল একটা গেট টুগেদার আছে, আমাকে সেখানে যেতে হবে, তুমিও রেডি থেকো। আমার বন্ধুদের সামনে যাওয়ার কথা শুনে এক মুহূর্তের জন্য আমি খুশি হয়েছিলাম। এই তো সেই জীবন যা আমি চেয়েছিলাম, এমন একজন স্ত্রী যাকে নিয়ে আমি গর্বের সাথে সবার সামনে যেতে পারবো। কিন্তু পরক্ষণেই মনে হলো মায়ের কথা। মা একা খাবেন? ইতি থাকতে কোনোদিন এমনটা হয়নি। ও সবসময় মায়ের খাওয়ার দিকে নজর রাখতো, সময় মতো ঔষধ এগিয়ে দিত। আমি ইতস্তত করে বললাম, মা একা থাকবেন? তানিয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। একা থাকবেন মানে? উনি তো বড় মানুষ, তাছাড়া কাজের লোক তো আছেই। সব ব্যাপারে এত সেকেলে চিন্তা করলে কিভাবে হবে অনি? সেকেলে এই শব্দটা তানিয়ার মুখ থেকে শুনে আমার বুকের ভেতরটা আবার ফাঁকা হয়ে গেল। এই একই শব্দ তো আমি ইতিকে মনে মনে 1000 বার বলেছি। আজ অন্যের মুখে শুনে কেন এত খারাপ লাগছে? বিকেলে তানিয়ার সাথে বের হলাম। ও একটা দামি ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, সাথে হালকা মেকআপ। ওকে অপূর্ব লাগছিল। আমার বন্ধুরা সবাই ওকে দেখে মুগ্ধ হয়ে গেল। রাহুলের স্ত্রী, যে সেদিন ইতিকে দেখে ব্যঙ্গ করেছিল, সে আজ তানিয়ার সাথে এমনভাবে কথা বলছিল যেন তারা কত দিনের পরিচিত। সবাই তানিয়ার শিক্ষা, স্মার্টনেস আর কথা বলার ধরনের প্রশংসা করছিল। আমি গর্বে মাথা উঁচু করে বসেছিলাম। আমার বহুদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে। কিন্তু এই আনন্দ আর গর্বের মাঝেও কোথাও যেন একটা কাঁটা খচখচ করছিল। বন্ধুরা যখন নিজেদের দাম্পত্য জীবনের মজার মজার গল্প করছিল, আমার তখন বারবার মনে হচ্ছিল ইতির কথা। মনে পড়ছিল ওর সেই কোণে জড়সড় হয়ে বসে থাকা আর মৃদু হাসাটা। সেই হাসিটা সেদিন আমার কাছে লজ্জার কারণ ছিল। আজ কেন জানি সেই হাসি মুখটাই বারবার চোখের সামনে ভাসছিল। বাড়ি ফিরতে বেশ রাত হলো। তানিয়া পার্টি নিয়ে খুব উত্তেজিত ছিল। গাড়িতে সারা পথ বন্ধুদের জীবনযাত্রা, তাদের ফ্যাশন, তাদের সাফল্যের গল্প করে গেল। আমি শুধু হ্যাঁ করে যাচ্ছিলাম। আমার মনটা পড়েছিল ওই বাড়িতে। মায়ের কথা মনে হচ্ছিল। উনি কি খেয়েছেন, ঔষধ নিয়েছেন? বাড়ি ফিরে দেখি মা নিজের ঘরে শুয়ে পড়েছেন। সারা বাড়ি অন্ধকার, নিস্তব্ধ। এই নিস্তব্ধতা আমার কাছে খুব অচেনা লাগলো। ইতি থাকলে এতক্ষণে নিশ্চয়ই বারান্দায় আলো জ্বেলে আমার জন্য অপেক্ষা করত। আমি ফিরলে জিজ্ঞেস করত, খেয়ে এসেছেন? আমি হয়তো কোনো উত্তর দিতাম না, কিন্তু তার ওই অপেক্ষাটুকুর মধ্যে যে একটা আশ্রয় ছিল, তা আমি আজ প্রথম অনুভব করলাম।
নিজের ঘরে এসে তানিয়া কাপড় বদলাতে গেল, আমি বিছানায় বসলাম। ঘরটা আগের থেকে অনেক বেশি সাজানো গোছানো, অনেক বেশি আধুনিক, কিন্তু বড্ড প্রাণহীন। ইতির সেই সস্তা জেসমিন তেলের গন্ধটা আর নেই। দামি এয়ার ফ্রেশনারের তীব্র গন্ধটা এখন ঘরের একমাত্র পরিচয়। কিন্তু আমার মন কেন যেন সেই গেঁয়ো গন্ধটায় জন্যই আকুল হয়ে উঠল। হঠাৎ কি মনে হতে আমি পুরনো কাঠের আলমারিটা খুললাম। তানিয়ার দামি শাড়ি আর পোশাকের ভিড়ে এই আলমারিটা বড্ড বেমানান। ও কয়েকবার বলেছে এটা ফেলে দিয়ে একটা মডার্ন ওয়ার্ড্রোব বানাতে। আমি আলমারির নিচের ড্রয়ারটা টানলাম, যেটা আমি খুব একটা ব্যবহার করতাম না। কিছু পুরনো কাগজপত্র, সার্টিফিকেটের ফাইলের স্তূপ। সেগুলো সরাতেই একটা লাল রঙের কাপড়ে মোড়ানো ডায়েরি চোখে পড়ল। ডায়েরিটা হাতে নিতেই আমার হৃৎপিণ্ডটা থমকে গেল। এটা ইতির ডায়েরি। আমি কম্পিত হাতে ডায়েরিটা খুললাম। অগোছালো কাঁচা হাতের লেখা ভরা পাতাগুলো। প্রথম পাতায় লেখা আমার পৃথিবী। আমি পাতা উল্টাতে লাগলাম ভয়ে ভয়ে, এক অজানা আশঙ্কায়। একটা পাতায় এসে আমার চোখ আটকে গেল। তারিখটা ছিল রাহুলের জন্মদিনের পার্টির ঠিক পরের দিনের। ইতি লিখেছিল, আজ ওনার মন খুব খারাপ। আমার জন্য উনি বন্ধুদের কাছে অনেক লজ্জা পেয়েছেন। আমি আসলেই একটা গৃহভূত। আমি ওনার যোগ্য নই। আমি অনেক চেষ্টা করি ওনার মতো হতে, কিন্তু পারি না। উনি যখন ইংরেজিতে কথা বলেন আমি অবাক হয়ে শুনি। আমারও খুব ইচ্ছা করে ওনার সাথে তাল মিলিয়ে চলতে, কিন্তু আমার তো বিদ্যে বুদ্ধি নেই। আমি ঠিক করেছি আমি আর কখনো ওনার বন্ধুদের সামনে যাব না। আমি দূর থেকেই মানুষটাকে ভালোবাসবো। উনি ভালো থাকলেই আমার সুখ। আল্লাহ, তুমি আমার স্বামীকে অনেক বড় করো, অনেক সুখী করো। আমার জন্য যেন তার কোনো অসম্মান না হয়। ডায়েরিটা আমার হাত থেকে পড়ে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি যাকে বোঝা ভেবে এসেছি, যার মৃত্যু কামনা করেছি, সে নীরবে আমার অসম্মানকে নিজের অসম্মান ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিল। তার ভালোবাসার গভীরতা আমি কোনোদিন বুঝতে পারিনি। আমার মুক্তি, আমার এই তথাকথিত মুক্তি আসলে কি? বুকের উপর থেকে যে পাথরটা নেমে গিয়েছিল, ভেবেছিলাম সেটা যেন আরও 1000 গুণ ভারী হয়ে আমার আত্মার উপর চেপে বসলো। আমি মুক্তি পাইনি, বরং ইতির ভালোবাসার কাছে, তার মাহাত্ম্যের কাছে চিরদিনের জন্য বন্দী হয়ে গেছি। এই কারাগার থেকে আমার আর কোনো দিনও মুক্তি মিলবে না। তানিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফ্রেশ একটা নাইট ড্রেসে। ওর চুল থেকে দামি শ্যাম্পুর গন্ধ ভেসে আসছে। আমাকে বিছানার পাশে মেঝেতে বসে থাকতে দেখেও অবাক হলো। কি ব্যাপার অনি, এভাবে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে? আমি মুখ তুলে তাকাতে পারলাম না। আমার চোখ দুটো ইতির ডায়েরির দিকে নিবদ্ধ। তানিয়ার গলার স্বরে কোনো উদ্বেগ ছিল না, ছিল শুধু কৌতূহল। আমার ভেতরের জগৎটা যে এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে, তার বিন্দু বিসর্গও বোঝার ক্ষমতা ওর নেই। আমি কোনো মতে নিজেকে সামলে বললাম, কিছু না, এমনি। তানিয়া কাঁধ ঝাঁকিয়ে বিছানায় উঠে এলো। নিজের ফোনটা চার্জে লাগাতে লাগাতে বলল, যাই হোক, আজকের পার্টিটা কিন্তু দারুণ ছিল, তাই না? সবাই আমার ড্রেসের খুব প্রশংসা করছিল। রাহুলের ওয়াইফ তো ব্র্যান্ডটা পর্যন্ত জিজ্ঞেস করে নিল। নেক্সট উইকে আমরাও একটা পার্টি থ্রো করব, কি বলো? আমাদের নতুন লাইফটা সেলিব্রেট করা উচিত। নতুন জীবন শব্দটা আমার কানে বিষের মতো শোনালো। আমি যার মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার এই নতুন জীবন শুরু করেছি, তার ভালোবাসার গভীরতা জানতে পেরে আমার দম আটকে আসছিল। আমি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালাম। ইতির ডায়েরিটা সাবধানে তুলে নিয়ে আবার সেই ড্রয়ারে রেখে দিলাম, যেন আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি লুকিয়ে রাখছি। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। তানিয়া পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আমি খোলা চোখে ছাদের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখের সামনে শুধু ইতির কাছে হাতের লেখাগুলো ভাসছিল। আমি দূর থেকেই মানুষটাকে ভালোবাসবো, উনি ভালো থাকলেই আমার সুখ। কি অবলীলায়, কি সাংঘাতিক একটা কথা লিখে গেছে মেয়েটা। তার এই নিঃস্বার্থ ভালোবাসার দাম আমি দিয়েছি অবহেলা, অপমান আর ঘৃণা দিয়ে। অনুশোচনার এক তীব্র আগুন আমার ভেতরটাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। পরদিন সকালটা ছিল আরও ভয়াবহ। আমি খুব ভোরে উঠে নিচে নেমে এলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা আলো জ্বেলে চুপচাপ বসে আছেন। আমাকে দেখে একটু চমকে উঠলেন, কিছু লাগবে বাবা? আমি মায়ের পাশে গিয়ে বসলাম। প্রথমবার, সম্ভবত বিয়ের পর প্রথমবার আমি নিজে থেকে মায়ের পাশে বসলাম। মৃদু স্বরে বললাম, মা, আমার জন্য একটু চা বানাবে? ইতি যেমন বানাতো আদা দিয়ে। আমার কথায় মা অবাক হয়ে আমার দিকে তাকালেন।
তার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি কিছু না বলে চায়ের জল চাপালেন। সেই মুহূর্তে আমাদের দুজনের নীরবতার মাঝেও আমি ইতির সরব উপস্থিতি অনুভব করছিলাম। রান্নাঘরের প্রতিটি কোণায়, মশলার প্রতিটি কৌটায় যেন ইতি মিশে আছে। তানিয়ার ঘুম ভাঙল বেশ দেরিতে। নিচে নেমেই ও ঘোষণা করল, মা, আজ কিন্তু রান্না করার দরকার নেই, আমি অনলাইন থেকে লাঞ্চ অর্ডার করে দেব। একটা নতুন কন্টিনেন্টাল রেস্টুরেন্ট খুলেছে, দারুণ রিভিউ। মা অসহায়ভাবে আমার দিকে তাকালেন। আমি শান্ত গলায় বললাম, না তানিয়া, আজ বাড়িতেই রান্না হবে। মা যা রান্না করবেন আমরা তাই খাবো। তানিয়া ভীষণ অবাক হলো। হঠাৎ কি হলো তোমার? এতদিন তো তুমি বাইরে খাবার, নতুন রেস্টুরেন্টে নিয়ে মেতে থাকতে, এখন হঠাৎ এই সেকেলে বাঙালি খাবার খাওয়ার শখ কেন? সেকেলে আবার সেই শব্দটা? কাল রাতে যা আমার বুকে ছুরি চালিয়েছিল, আজ সকালে তা আমার মধ্যে এক অদ্ভুত জেদের জন্ম দিল। আমি তানিয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, কারণ এটাই আমার বাড়ি তানিয়া, আর এই বাড়ির নিয়ম এটাই। আমার মা যা রান্না করেন সেটাই অমৃত। আমার গলার স্বরে এমন কিছু ছিল যা তানিয়াকে স্তব্ধ করে দিল। ও আর কথা বাড়ালো না, কিন্তু ওর চোখে মুখে একটা তীব্র অসন্তোষ আর বিরক্তি ফুটে উঠেছিল, যা আমি স্পষ্ট পড়তে পারছিলাম। দুপুরে খাওয়ার টেবিলে সেই থমথমে পরিবেশটা আবার ফিরে এলো। মা যত্ন করে বেড়ে দিয়েছিল, আমি তৃপ্তি করে খাচ্ছি, কিন্তু তানিয়া কাঁটা চামচ দিয়ে প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে বারবার ফোন দেখছিল। ওর এই আচরণটা আমার অসহ্য লাগছিল। বিকেলে তানিয়া আসল বোমাটা ফাটালো। বাসার ঘরে এসে ও ল্যাপটপ খুলে একটা ইন্টেরিয়র ডিজাইনের সাইট দেখতে দেখতে বলল, অনি, আমি ভাবছিলাম এই বাড়িটাকে একটু রেনোভেট করা দরকার। বড্ড পুরনো ধাঁচের সব আসবাবপত্র, বিশেষ করে তোমাদের বেডরুমের ওই পুরনো কাঠের আলমারিটা, ওটা দেখলেই আমার কেমন অস্বস্তি হয়। ওটাকে ফেলে দিয়ে একটা স্লাইডিং ডোরের মডার্ন ওয়ার্ড্রোব বানালে কেমন হয়? আমার হৃৎপিণ্ডটা ধক করে থেমে গেল। যে আলমারির ড্রয়ারে ইতির শেষ স্মৃতিচিহ্ন আর একমাত্র ডায়েরিটা রাখা, সেটাকেই ফেলে দেওয়ার কথা বলছে তানিয়া। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার সমস্ত সংযম হারিয়ে গেল। আমি প্রায় চিৎকার করে বললাম, না, ওই আলমারিতে হাত দেওয়া হবে না। আমার চিৎকারে তানিয়া চমকে উঠল। মা পাশের ঘর থেকে ছুটে এলেন। তানিয়া হতভম্ব হয়ে বলল, একটা পুরনো আলমারির জন্য তুমি আমার উপর এভাবে চিৎকার করছো? কি আছে ওটার মধ্যে? ওটার মধ্যে আমার অতীত আছে, আমার স্মৃতি আছে, এমন কিছু আছে যা তুমি কোনোদিন বুঝবে না। আমি রাগে কাঁপছিলাম। তানিয়াও এবার রেগে গিয়ে বলল, অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ গড়বে কিভাবে? তুমি দিন দিন কেমন সেকেলে হয়ে যাচ্ছ অনি। তোমার সাথে তোমার এই সেকেলে মানসিকতা একদম খাপ খাচ্ছে না। হয় তুমি বদলাও, না হলে। তানিয়া কথাটা শেষ করলো না, কিন্তু ওর না বলা কথাগুলো হাওয়ায় ভাসছিল। আমাদের সম্পর্কের দেয়ালে স্পষ্ট ফাটল ধরেছে। আমার স্বপ্নের আধুনিক পৃথিবীটা এক মুহূর্তে কাঁচের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সেই ভাঙা কাঁচের টুকরোর উপর দিয়ে আমি খালি পায়ে হেঁটে চলেছি এক অনন্ত যাত্রায়, যে যাত্রার শেষে কোনো মুক্তি নেই। আছে শুধু ইতির ভালোবাসার ঋণে জর্জরিত এক অন্তহীন কারাগার। আমি বুঝতে পারছিলাম এই কারাগার থেকে বেরোনোর পথ তানিয়ার হাত ধরে নয়, বরং ইতির রেখে যাওয়া স্মৃতির পথ ধরেই আমাকে খুঁজতে হবে। তানিয়া শেষ না করা বাক্যটা ঘরের বাতাসে জমে থাকা বারুদের মতো ছড়িয়ে রইল। আমাদের মাঝে কয়েক ফুটের দূরত্বটা যেন কয়েক আলোকবর্ষের সমান মনে হচ্ছিল। ওর চোখে ইনক্রিডিউলিটি বা অবিশ্বাস নয়, ছিল এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত, যেন ও আমার ভেতরের এই পরিবর্তনকে আর সহ্য করতে রাজি নয়। মা পরিস্থিতি সামলে দেওয়ার জন্য এগিয়ে এসে তানিয়ার কাঁধে হাত রাখলেন। শান্ত হও মা, তোমরা দুজনেই শান্ত হও, বসে কথা বলো। তানিয়া এক ঝটকায় মায়ের হাত সরিয়ে দিল। ওর এই আচরণে আমি যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি কষ্ট পেলাম মায়ের জন্য। সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ও দৃষ্টি স্থির আমার দিকে। কথা বলার আর কিছু বাকি নেই। মা, আপনার ছেলের হঠাৎ করে অতীতচারী হওয়ার শখ জেগেছে, ভালো কথা, থাকুক ও অতীত নিয়ে, কিন্তু আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। কথাগুলো ধারালো কাঁচের মতো আমার বুকে এসে বিঁধল।
আমার ভবিষ্যৎ তানিয়ার এই শব্দ দুটোতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ছিল শুধু ওর একার পৃথিবী, যে পৃথিবীতে আমার সেকেলে মানসিকতার কোনো স্থান নেই। আমি কোনো উত্তর দিলাম না। আমার নীরবতা ওকে হয়তো আরও বেশি উস্কে দিল। ও হনন করে বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর একটা ট্রলি ব্যাগের চাকা গড়ানোর শব্দ আমার কানে এলো। মা আমার দিকে অসহায় চোখে তাকালেন। আমি জানি তিনি কি বলতে চান। তিনি চান আমি গিয়ে তানিয়াকে আটকাই, সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আমার ভেতর থেকে কোনো তাগিদ এলো না। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে তানিয়াকে আটকানো মানে ইতির স্মৃতির সাথে আমার এই নতুন করে জেগে ওঠা অনুভূতির সাথে বিশ্বাসঘাতকতা করা। যে মেয়েটা আমার আধুনিক জীবনের সাথে তাল মেলাতে না পেরে হারিয়ে গেল, আর ভালোবাসার গভীরতা বোঝার পর আমি আবার সেই আধুনিকতার মুখোশ পরতে পারবো না। তানিয়া ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। ওর পরনে জিন্স আর টপ, চুলটা পরিপাটি করে বাঁধা, যেন ও কোনো ছুটিতে যাচ্ছে। এই বাড়ি আর তার মানুষের সাথে সম্পর্ক চুকিয়ে নয়। দরজার কাছে এসে ও শেষবারের মতো আমার দিকে তাকালো। ওর চোখে ঘৃণা আর রাগ ছিল না, ছিল এক অদ্ভুত করুণা। আমি বাবার বাড়ি যাচ্ছি অনি। তোমার এই সেকেলে নাটকের মধ্যে আমি থাকতে পারবো না। যেদিন মনে হবে তুমি তোমার অতীত থেকে বেরিয়ে এসে আবার আগের অনি হতে পেরেছো, সেদিন আমাকে ফোন করো। তার আগে নয়। আগের অনি, যে অনি পার্টি, ব্র্যান্ড আর বাইরের চাকচিক্য নিয়ে মেতে থাকতো, যে অনি নিজের স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকুও দেয়নি। তানিয়া চায় আমি সেই মানুষটা হয়ে যাই। আমার ঠোঁটের কোণে একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল। আমি তো সেই আগের অনিকে কবর দিয়েই আজ এখানে দাঁড়িয়ে আছি। তানিয়া আর উত্তরের অপেক্ষা করলো না, দরজা খুলে বেরিয়ে গেল। একটা গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ মিলিয়ে যাওয়ার পর বাড়িটায় নেমে এলো এক অস্বাভাবিক নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা ইতির মৃত্যুর পরের সেই নিস্তব্ধতার মতো নয়। সেই নিস্তব্ধতা ছিল শূন্যতার। আজকেরটা মুক্তির, যদিও এই মুক্তি এক তীব্র যন্ত্রণার সাথে মিশে আছে। মা আমার পাশে এসে দাঁড়ালেন, তার চোখে জল। তিনি আঁচল দিয়ে চোখ মুছে মৃদু স্বরে বললেন, কি করলি এটা বাবা? সংসার কি এভাবে ভাঙে? আমি মায়ের দিকে তাকালাম। এই প্রথমবার আমার মনে হলো মায়ের চোখের জলের কারণ শুধু তানিয়ার চলে যাওয়া নয়, এর পিছনে জমে আছে আরও অনেক না বলা কষ্ট। ইতির জন্য জমানো দীর্ঘশ্বাস। আমি শান্ত গলায় বললাম, যেটা কোনোদিন সংসার হয়েই ওঠেনি মা, সেটা ভাঙবে কি করে? আমার উত্তরে মা আর কিছু বললেন না। তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি জানি তিনি তার দুঃখ লুকানোর জন্য কাজের মধ্যে আশ্রয় খুঁজছেন, ঠিক যেমনটা ইতি করত। সারাদিন বাড়িটা একটা ভুতুড়ে জাহাজের মতো মনে হলো। আমি নিজেই ঘরে গেলাম। তানিয়ার পারফিউমের উগ্র গন্ধটা তখনও বাতাসে ভাসছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ঘরের সবগুলো জানলা খুলে দিলাম। বিকেলের নরম আলো এসে ঘরটায় পড়ল। আমি সেই পুরনো কাঠের আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালাম। যেটাকে তানিয়া অস্বস্তিকর বলছিল, সেটাকেই আজ আমার সবচেয়ে বড় আশ্রয় মনে হচ্ছে। আমি সাবধানে ড্রয়ারটা খুললাম। ইতির ডায়েরিটা হাতে তুলে নিলাম। পাতা উল্টাতে গিয়ে একটা জায়গায় আমার চোখ আটকে গেল। আজ ছাদে কয়েকটা ফুলের চারা লাগালাম, একটা টগর, একটা বেলি আর দুটো গোলাপ। বাবা বলতেন ফুলেরা নাকি মানুষের মনের কথা বোঝে। আমি যখন খুব একা থাকি ওদের সাথে কথা বলি, ওরা আমার বন্ধু। আমার এই ছোট্ট পৃথিবীতে এক টুকরো আকাশ আছে, সেটা হলো এই ছাদ। এখান থেকে আকাশ দেখলে মনে হয় আমার সব কষ্টগুলো মেঘ হয়ে উড়ে যাচ্ছে। উনি কোনোদিন এই ছাদে আসেন না। যদি কোনোদিন আসতেন, আমি তাকে আমার এই ছোট্ট আকাশটা দেখাতাম। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। এই বাড়িতে একটা ছাদ আছে, সেটাই আমি প্রায় ভুলতে বসেছিলাম। ইতি সেখানে একটা জগৎ তৈরি করেছিল, আর আমি তার খবরও রাখিনি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ডায়েরিটা হাতে নিয়েই সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। অনেকদিন পর ছাদে পা রাখতেই